সংবাদের শুরুতে জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরায়েল। এদিকে নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ফ্লাশ বোমা নিক্ষেপ। জানাবো ইউক্রেনের পূর্বাঞ্চলে দুটি গ্রাম দখল করেছে রাশিয়া। আরও থাকছে অশান্ত মণিপুরে ফের কারফিউ জারি, বন্ধ হলো ইন্টারনেট। এবং সর্বশেষ থাকছে জানা গেল পাকিস্তান থেকে আসা জাহাজে কি আছে। লেবানন থেকে ফিলিস্তিনের হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয় এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গ্যালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল মায়াদিন টিভি চ্যানেল জানায় হাইফার উত্তরে আল কিরিয়ত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী দখলকৃত পশ্চিম গ্যালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে অ্যাবিবিম ইভানির সহ উপরের গ্যালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ফ্লাশ বোমা নিক্ষেপ। শনিবার নেতানিয়াহুর উত্তর ইসরায়েলের সিজারের শহরের বাড়িতে এই বোমা নিক্ষেপ করা হয়। এই সময় সেখানে নেতানিয়াহু বা তার পরিবারের কেউই উপস্থিত ছিলেন না। এতে কোনো ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি, খবর রয়টার্সের। রোববার এক্স পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটস বলেন, এ ঘটনা সমস্ত সীমা অতিক্রম করেছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান এবং তার প্রক্সি বাহিনীর হুমকির মধ্যে রয়েছে, তারা তাকে হত্যা করার চেষ্টা করছে। এই ঘটনায় নিরাপত্তা বাহিনী এবং বিচারিক সংস্থাকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ এক্স পোস্টে এর নিন্দা জানিয়েছেন এবং বলেছেন যে তদন্ত চলছে। দেশটির নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাবির বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে উস্কানির সমস্ত সীমা অতিক্রম করেছে। সবশেষ ফ্লাশ বোমা নিক্ষেপের মাধ্যমে তার রেডলাইন অতিক্রম করেছে। এর আগে গত অক্টোবরে নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালানো হয়, তবে সে সময় বাড়িতে ছিলেন না নেতানিয়াহু। ইউক্রেনের পূর্বাঞ্চলে দুটি গ্রাম দখল করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের মাকারিভকা ও রাইহরিভকা গ্রাম দখল করেছে। মাকারিভকা ভেলিকা নেভোসিলকার দক্ষিণে অবস্থিত, আর রাইহরিভকা সেলিডভ শহরের পশ্চিমে অবস্থিত, যে এলাকা গত মাসে রাশিয়া দখল করেছে। মস্কো রাইহরিভকা অঞ্চলে তার আগের নাম লেলিনস্ক বলে ডাকে। এদিকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের দায়িত্ব নিলেই দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি ঘটবে, শনিবার এমনটি দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেনের সংবাদ মাধ্যম সাসপিলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি নিশ্চিত এবার যিনি হোয়াইট হাউসে নেতৃত্ব দিতে যাচ্ছেন তার নীতি মেনে দ্রুত যুদ্ধ শেষ হবে। গত ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে হারিয়ে জয়ী হয়েছিলেন রিপাবলিকান ট্রাম্প। ৮ তারিখ টেসলা কর্তা ইলন মাস্কের মধ্যস্থতায় টেলিফোনে জেলেনস্কির সাথে তার কথা হয়েছিল। ট্রাম্পের সাথে প্রায় ৮ ঘণ্টার সেই কথোপকথনের প্রসঙ্গ তুলে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, গঠনমূলক আলোচনা হয়েছে, এমন কোনো কথা তিনি ট্রাম্প বলেননি যা আমাদের ঘোষিত অবস্থানের পরিপন্থী। অশান্ত মণিপুরে ফের কারফিউ জারি, বন্ধ হলো ইন্টারনেট। অশান্ত মণিপুর রাজ্যের পশ্চিম ইম্ফল ও পূর্ব ইম্ফলে আবারও কারফিউ জারি করা হয়েছে। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, অপহরণ করে ৬ জনকে হত্যার প্রতিবাদে নতুন করে বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ৭টি জেলায় স্থগিত করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের বর্তমান পরিস্থিতির বিবেচনায় পশ্চিম ইম্ফল, পূর্ব ইম্ফল, বিষ্ণুপুর, থৌবাল, কাকুচিং, কাংফোকপি ও চোরাচাঁদপুর জেলায় ইন্টারনেট পরিষেবা ২ দিনের জন্য স্থগিত রাখা হয়। ইম্ফল উপত্যকার জেলার কিছু অংশে ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। ক্ষুব্ধ জনতা বেশ কয়েকজন কর্মকর্তার বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। মণিপুরের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার জিরিবামের একটি নদী থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। অন্য ৩ জনের মরদেহ আজ পাওয়া গেছে। শনিবার জানিয়েছে ইম্ফলের খোয়াই রামবন্ধ খিতেলে ৬ জনের অপহরণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়। নিহতদের ৩ জন নারী ও বাকি ৩ জন শিশু। ধারণা করা হচ্ছে মরদেহগুলো মেইতেই সম্প্রদায়ের। গত সপ্তাহে জিরিবাম জেলায় মণিপুর পুলিশ ও কুকি বিদ্রোহীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। ওই ঘটনার পর থেকে তারা নিখোঁজ ছিলেন। শুক্রবার সন্ধ্যায় মণিপুর আসাম সীমান্তে জিরিবাম জেলার প্রত্যন্ত গ্রামের জিরিমুখের একটি নদীর কাছে তাদের মৃতদেহ পাওয়া গেছে। সরকারি তথ্য অনুযায়ী সহিংসতার কারণে গত বছর কয়েক মাস মণিপুরে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল। ওই সময় অন্তত ৬০,০০০ মানুষ গৃহহীন হন, তবে বেসরকারি পরিসংখ্যান বলছে এই সংখ্যা আরও বেশি।
নানা ধরনের উদ্যোগ নিয়েও ভারতের কেন্দ্রীয় সরকার মণিপুরের জাতিগত দাঙ্গা লাগাম টেনে ধরতে পারছে না, যা নিরাপত্তার জন্য আঞ্চলিক ঝুঁকি বাড়িয়েছে। জানা গেল পাকিস্তান থেকে আসা জাহাজে কি আছে। স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রামে সরাসরি বাণিজ্যিক জাহাজ এসেছে। প্রথমবারের মতো এই জাহাজটি আসার পর এতে কি কি এসেছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় এ নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে। এ জাহাজে কি এসেছে তা জানিয়েছে কাস্টম বিভাগ। করাচি থেকে গত 13 নভেম্বর প্রথমবারের মতো এ জাহাজ এসেছে। পাকিস্তান থেকে আসা জাহাজটির নাম MV-1 জিয়াংফাংজং। পণ্য খালাসের পরদিনই জাহাজটি বন্দর ত্যাগ করেছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, আমাদের কাছে জাহাজে করে 370টি কন্টেইনার আসছে, তবে এসব কন্টেইনার কি আছে তা কাস্টম বিভাগ বলতে পারবে। চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার মোহাম্মদ সাইদুর রহমান জানান, এসব কন্টেইনারে ফেব্রিক্স, চুনাপাথর, সোডা, অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেসিয়াম কার্বনেট ও ডলোমাইট এসেছে। এগুলোর মোট ওজন 6,377 টন। এর মধ্যে 115 কন্টেইনারে সোডা অ্যাশ রয়েছে। এছাড়া 46 কন্টেইনারে ডলোমাইট রয়েছে। কাস্টম বিভাগের কর্মকর্তারা জানান, বেশিরভাগ কন্টেইনারে টেক্সটাইল শিল্পের কাঁচামাল রয়েছে। এছাড়া কাঁচ শিল্পের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, রং ও কাপড়ের কাঁচামাল রয়েছে। এছাড়া 42টি কন্টেইনারে পেঁয়াজ ও 14টি কন্টেইনারে আলু রয়েছে। জানা গেছে এসব পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠান হল আজিজ গ্লাস কারখানা, প্যাসিফিক জিন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, নাসির গ্লাস, এক্স সিরামিক্স, হাবিজ কর্পোরেশন এবং এমআর ট্রেডিং সহ বিভিন্ন প্রতিষ্ঠান। উপকমিশনার মোহাম্মদ সাইদুর রহমান জানান, সবগুলো কন্টেইনার করাচি থেকে লোড হয়নি। এর মধ্যে কিছু কন্টেইনার দুবাই থেকে বাংলাদেশে আনা হয়েছে। পাকিস্তান থেকে 297টি কন্টেইনার লোড করা হয়েছে। এছাড়া বাকিগুলো দুবাই থেকে এসেছে। দুবাই থেকে আসা কন্টেইনারে খেজুর, মার্বেল ব্লক, কপার ওয়্যার, জিপসাম এবং লোহার টুকরো, এছাড়া একটি কন্টেইনারে অ্যালকোহল জাতীয় কিছু পণ্য রয়েছে। জানা গেল পাকিস্তান থেকে আসা জাহাজে কি আছে। স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রামে সরাসরি বাণিজ্যিক জাহাজ এসেছে। প্রথমবারের মতো এই জাহাজটি আসার পর এতে কি কি এসেছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় এ নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে। এ জাহাজে কি এসেছে তা জানিয়েছে কাস্টম বিভাগ। করাচি থেকে গত 13 নভেম্বর প্রথমবারের মতো এ জাহাজ এসেছে। পাকিস্তান থেকে আসা জাহাজটির নাম MV-1 জিয়াংফাংজং। পণ্য খালাসের পরদিনই জাহাজটি বন্দর ত্যাগ করেছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, আমাদের কাছে জাহাজে করে 370টি কন্টেইনার আসছে, তবে এসব কন্টেইনার কি আছে তা কাস্টম বিভাগ বলতে পারবে। চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার মোহাম্মদ সাইদুর রহমান জানান, এসব কন্টেইনারে ফেব্রিক্স, চুনাপাথর, সোডা, অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেসিয়াম কার্বনেট ও ডলোমাইট এসেছে। এগুলোর মোট ওজন 6,377 টন। এর মধ্যে 115 কন্টেইনারে সোডা অ্যাশ রয়েছে। এছাড়া 46 কন্টেইনারে ডলোমাইট রয়েছে। কাস্টম বিভাগের কর্মকর্তারা জানান, বেশিরভাগ কন্টেইনারে টেক্সটাইল শিল্পের কাঁচামাল রয়েছে। এছাড়া কাঁচ শিল্পের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, রং ও কাপড়ের কাঁচামাল রয়েছে। এছাড়া 42টি কন্টেইনারে পেঁয়াজ ও 14টি কন্টেইনারে আলু রয়েছে। জানা গেছে এসব পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠান হল আজিজ গ্লাস কারখানা, প্যাসিফিক জিন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, নাসির গ্লাস, এক্স সিরামিক্স, হাবিজ কর্পোরেশন এবং এমআর ট্রেডিং সহ বিভিন্ন প্রতিষ্ঠান। উপকমিশনার মোহাম্মদ সাইদুর রহমান জানান, সবগুলো কন্টেইনার করাচি থেকে লোড হয়নি। এর মধ্যে কিছু কন্টেইনার দুবাই থেকে বাংলাদেশে আনা হয়েছে। পাকিস্তান থেকে 297টি কন্টেইনার লোড করা হয়েছে। এছাড়া বাকিগুলো দুবাই থেকে এসেছে। দুবাই থেকে আসা কন্টেইনারে খেজুর, মার্বেল ব্লক, কপার ওয়্যার, জিপসাম এবং লোহার টুকরো, এছাড়া একটি কন্টেইনারে অ্যালকোহল জাতীয় কিছু পণ্য রয়েছে।